everyone, welcome to my channel Kea and Caring Family. Welcome to another video. আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হবে। আজকে আমার সাথে আছে LIC চিফ অ্যাডভাইজার এন্ড চেয়ারম্যান ক্লাব মেম্বার মিস্টার কেশব চট্টোপাধ্যায়। নমস্কার। আমার বাবা। তো আমার বাবা যেমন LIC চিফ অ্যাডভাইজার, চেয়ারম্যান ক্লাব মেম্বার, তাছাড়াও বাবা ইউনাইটেড ইন্ডিয়া, স্টার ইত্যাদি নানা ধরনের হেলথ ইন্স্যুরেন্সের সাথে যুক্ত আছে। HDFC পুরো ফিনান্সিয়াল প্ল্যানিং এর সাথেই যুক্ত। মানে বাবা মোটামুটি এক কথায় ইন্স্যুরেন্স এন্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজার। আমি তো বললাম, এবার তুমি তোমার ব্যাপারে একটা ছোট ইন্ট্রোডাকশন দাও। আচ্ছা, আমার সম্বন্ধে বলার সেরকম কিছু নেই। আমার নাম কেশব চট্টোপাধ্যায়। আমি 98 থেকে এই সংস্থায় আছি। বর্তমানে আমি চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার, বহুদিন থেকে চেয়ারম্যান ক্লাব মেম্বার, এবং বিগত বহুদিন থেকেই মোর দ্যান 1 crore প্রিমিয়াম, নতুন প্রিমিয়াম আমি ইন্স্যুরেন্স সংস্থায় দিই। একবার দুবার না, বিগত বেশ কয়েক বছর ধরে দিয়ে চলেছি। আর আমার ক্লায়েন্ট বিভিন্ন সেক্টরে, বিভিন্ন ক্যাটাগরির ক্লায়েন্ট আছে। একটা সংস্থার টপ চেয়ারম্যান থেকে ওই সংস্থার পিওন পর্যন্ত আমার ক্লায়েন্ট আছে, এবং আমি সুনামের সঙ্গে বিগত বছরগুলো এই কাজ করে চলেছি এবং ভবিষ্যতে করবো বলে আশাবাদী। তবে আমার হয়ে আমার ক্লায়েন্টরাই প্রচার করে থাকেন। তারাই বিভিন্ন ব্যক্তিকে বলেন যে ইনার কাছে যান বা এইভাবে আসুক, এইভাবে পলিসি নিন। সেভাবেই আমার নতুন নতুন পলিসি হয়। এইভাবেই কাজ চলেছে এবং চলবে আশা করি। তুমি কোন কোন সংস্থার সাথে যুক্ত? আমার মেনলি আমি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। এছাড়া যখন আমি আর্থিক জগতে এসেছি তখন এর প্যারালালে সমস্ত মেডিক্লেম কোম্পানি, ভারতবর্ষে যতগুলো মেডিক্লেম কোম্পানি আছে সমস্ত কোম্পানিরই আমি স্বাস্থ্য বিমা দিতে পারি। তবে মেনলি আমি করি ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি এবং স্টার হেলথের। তবে ভারতবর্ষের সমস্ত মেডিক্লেম কোম্পানি যেগুলো আছে সব কোম্পানির বিমা দিতে পারি। এছাড়া কিছু ফিক্সড ডিপোজিট সংস্থা, হাউসিং বোর্ড, তাদের এফডি করি। আর বর্তমানে আমার ইন্স্যুরেন্স কোম্পানিতে ওই স্টক মার্কেট ওরিয়েন্টেড বা মিউচুয়াল ফান্ড জাতীয় জিনিসগুলো আছে, সেগুলো ব্যাংকিং ইউনিট, এগুলো তো করে থাকি। মানুষকে সঠিক পরামর্শ দেওয়া, সে ট্যাক্স সংক্রান্ত হোক, বিনিয়োগ সংক্রান্ত হোক বা বিমা সংক্রান্ত হোক, দেওয়ার চেষ্টা করে থাকি। এবং সেগুলো সুফল পান কিনা আমার ক্লায়েন্ট সেক্টরই বলতে পারবেন। ধন্যবাদ। সো লেটস বিগিন দ্য ভিডিও। আমাদের আজকের টপিক খুবই ভ্যালুয়েবল একটা টপিক। আজকের টপিক হচ্ছে টার্ম লাইফ ইন্স্যুরেন্স বা বাংলায় বিশুদ্ধ বীমা। তো সবার যারা ইনকাম করে তাদের টার্ম লাইফ ইন্স্যুরেন্স হওয়াটা জরুরি। টার্ম লাইফ ইন্স্যুরেন্স কতটা জরুরি সেটা আমি একটা এক্সাম্পল দিয়েই বলছি। একটা লোক খুব ভালো ইনকাম করতো, সে EMI এ সবকিছু কিনেছিল, কিন্তু হঠাৎ করে সাডেন ডেথে তার মারা যায়। তো তারপরে তার ইনকাম তো বন্ধ হয়ে যায়, কিন্তু তার ফ্যামিলি ছিল, তার ফ্যামিলি কি করে এখন চালাবে? তার বাচ্চার পড়াশোনা, স্কুল সবকিছু আছে। তো তার যদি টার্ম লাইফ ইন্স্যুরেন্স থাকতো একটা হিউজ অ্যামাউন্টের, বা একটা কোনো টার্ম লাইফ ইন্স্যুরেন্স থাকতো, তাহলে সেই ফ্যামিলিটা কিছুদিন হলেও চালাতে পারতো। তো যাই হোক, শুরু করা যাক আজকের টার্ম লাইফ ইন্স্যুরেন্স নিয়ে টপিকের পডকাস্ট বা ভিডিও আলোচনা। তো ফার্স্টেই আমি বলবো, কেমন লাগছে বলো চ্যানেলে এসে? খুব ভালো লাগছে। তো চ্যানেলে তোমার প্রথম অভিজ্ঞতা, বিভিন্ন জায়গায় গিয়েছি তখন সংক্ষিপ্ত কোনো দৃশ্যাবলী ছিল, এইভাবে কোনোদিনই হয়নি। কোনোদিন একদিন হয়তো প্রশ্ন উত্তরেও এসেছিলাম, তারপরেই। আচ্ছা, তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন হলো, কিছু টার্ম লাইফ ইন্স্যুরেন্স নিয়ে কিছু বলো। মানে টার্ম লাইফ ইন্স্যুরেন্স কি, এটা কি জিনিস? টার্ম লাইফ ইন্স্যুরেন্স কি জিনিস? এটা শুরু কিভাবে হয়েছিল? অ্যাকচুয়ালি টার্ম লাইফ ইন্স্যুরেন্স হচ্ছে বিশুদ্ধ বীমা। বীমা বলতে যা বোঝায় সেটা কিন্তু ওই টার্ম লাইফ ইন্স্যুরেন্সের মধ্যেই আছে। এটা শুরু হয়েছিল বলতে কয়েক যুগ আগে জেনারেল ইন্স্যুরেন্সের মাধ্যমে হয়েছিল, সেই বিশদ আলোচনায় যাচ্ছি না। তবে বিশুদ্ধ বীমা বলতে যা বোঝায় সেটাই টার্ম লাইফ ইন্স্যুরেন্স। এতে একটা সুনির্দিষ্ট সময় পর্যন্ত বীমাকারীর বীমা নির্ধারিত হয়। যে মূল্যের তিনি বীমাটা করছেন সেই মূল্য উক্ত সময় পর্যন্ত নির্ধারিত হয় এবং
খুব কম প্রিমিয়ামে উচ্চ কভারেজ। খুব কম প্রিমিয়াম বলতে কি, 2-3 কাপ চায়ের দামে 1 কোটি টাকার পলিসি করা যায়। আমরা যেটা রেগুলারই হয়তো 2-3 কাপ চা বিভিন্ন অনুষ্ঠানেতে খেয়ে ফেলি বিভিন্ন জায়গায়, সেই পয়সায় 1 কোটি টাকার মূল্যের বিমা করা যায়। তার মানে 25 থেকে 30 টাকা প্রতিদিন দিয়ে আমার ধরলাম প্রতিদিনই 1 কোটি টাকার বিমা আমি করতে পারছি ওই 30 বা 25 টাকার বিনিময়ে। আর এই প্রিমিয়ামটা নির্ধারিত হয় বয়সের সঙ্গে, তবে অ্যাভারেজে 25-30 টাকার মধ্যে 1 কোটি টাকার বিমা হয়। আচ্ছা, টার্ম লাইফ ইন্স্যুরেন্স অন্য আলাদা যে ইন্স্যুরেন্স গুলো আছে তার থেকে কিরকম ভাবে আলাদা, মানে এটার বৈশিষ্ট্য কি, এটা কেন আলাদা? আচ্ছা, খুব ভালো প্রশ্ন। এ প্রসঙ্গে বলি, বহির্বিশ্বে বিশেষত উন্নত দুনিয়ায় প্রত্যেকটা মানুষের উচ্চ মূল্যের বিমা থাকে এবং সেগুলি সবই টার্ম ইন্স্যুরেন্স। আমরা বড় বড় দেশের দিকে তাকাই, অন্য সময় তাদের উন্নয়ন দেখি, দেখি তাদের বিমাটা আমরা দেখি না, আমরা ভুলে যাই। আমরা ইন্ডিয়ানরা টার্ম লাইফ ইন্স্যুরেন্স শুনলে 1 কোষ মাইল দূর দিয়ে হেঁটে যায়, আমরা এদের গুরুত্ব দিই না। কিন্তু যেসব দেশকে আমরা ফলো করি, মার্কিন যুক্তরাষ্ট্র বলি, ইউকে বলি বা অন্যান্য যে উন্নত দুনিয়া, সেখানে কিন্তু প্রতিটা মানুষের একটা নির্দিষ্ট বয়সের পর থেকে 100%ই এই টার্ম লাইফ ইন্স্যুরেন্স থেকে থাকে, আমরা যেটা অবহেলা করি। কারণ কি, এটা খুব স্বল্প মূল্যে আমার পরিবারের একটা সুনির্দিষ্ট নিরাপত্তা যোগাচ্ছি। আমার নিজের জন্য না, আমার প্রিয় পরিবারের ফ্যামিলিবৃন্দ। আমি তো বাঁচবই, সবাই জীবিত থাকবে এই আশায় করি। কিন্তু আমরা যদি একটু ভেঙে দেখি, প্রতিটা এজ গ্রুপেরই কিছু না কিছু মানুষ প্রতি বছর মারা যাচ্ছে। সে 30 বছরই হোক, 35 বছরই হোক, 50 বছর। একটা বৃহৎ জনসংখ্যার উপর যদি সমীক্ষা করি, 1 লক্ষ লোক নিয়েছি আমি 30 বছরের, 31 বছর, 50 বছরের। হ্যাঁ, হায়ার এজ গ্রুপের মৃত্যুর মর্টালিটি রেট একটু বেশি, মৃত্যু সংখ্যা বেশি, কিন্তু লোয়ার এজ গ্রুপেরও মারা যাচ্ছে। এই মৃত্যুটা আমার হবে না ওর হবে, এটা আমরা তো বলতে পারি না। সবাই নিজে ভাবে আমি সুস্থ থাকবো, অন্যের কিছু হবে। কিন্তু আমার যদি হয়, সে সময় আমার পরিবারের কি হবে? আর এই পরিবারকে সুনিশ্চিত আর্থিক নিরাপত্তা দেওয়ার জন্যই এই টার্ম পলিসি, এবং এটা সত্যি বিরাট উপকারিতা আছে পরিবারের জন্য। আচ্ছা, এরপরের প্রশ্ন হচ্ছে, কাদের টার্ম লাইফ ইন্স্যুরেন্স নেওয়া উচিত? মানে কোন এজ গ্রুপে গেলে মানুষ তখন সে টার্ম লাইফ ইন্স্যুরেন্স নেওয়ার কথা চিন্তা করতে পারে? তো কেমন তার ইনকাম হতে হবে, কি ক্রাইটেরিয়া থাকতে পারে? আচ্ছা, এটা ভালো প্রশ্ন। কাদের নেওয়া উচিত, কোন এজ গ্রুপের? আমি প্রথমে যে কথাগুলো বললাম সেখান থেকে কি বলেছি, যাদের আয় আছে। আমি যদি ইনকাম করি এবং আমার ইনকামে যদি কেউ প্রতিপালিত হয়, মানে আমার বাবা মা, সন্তান সন্তানাদি ইত্যাদি, আমার উপর যদি দায়িত্ব থাকে, তাহলেই আমার টার্ম লাইফ ইন্স্যুরেন্স নেওয়া উচিত। আর আমি যদি কোনো একটা বড় ঋণ নিই বাড়ি ঘর করার জন্য বা কোনো কিছু করার জন্য, সেই ঋণটার আমার যদি কিছু হয়ে যায়, সেই ঋণটার কি হবে, কে পরিশোধ করবে, তার জন্য নেওয়া উচিত। এই প্রশ্নে বলতে গেলে বলা যায়, যত কম বয়সে টার্ম ইন্স্যুরেন্স নেওয়া হবে ততই ভালো। কারণ কি, প্রিমিয়ামটা অনেক কম হবে। শুধু তাই নয়, আজকে আমি সুস্থ আছি, কালকে যদি আমি অসুস্থ হই, তাহলে এই বিমা নিতে একটু বিঘ্ন হবে। কারণ আমরা দেখি এই প্রেসার, সুগার, থাইরয়েড ইত্যাদি ইত্যাদি রোগগুলো একটু বয়সের লাগে না, যে কোনো বয়সেই হতে পারে। আমি আজ সুস্থ আছি, কালকে যদি এইগুলো আমার মধ্যে এসে যায়, তখন যদি আমি টার্ম লাইফ নিতে যাই, পলিসি দেবে আমাকে কোম্পানি, কিন্তু প্রিমিয়ামটা একটু বেড়ে যাবে। তাই জন্য যত কম বয়সে আমরা ব্যবসা করি বা ইনকাম করি, আমার আয় শুরু হতে হতেই একটা দীর্ঘমেয়াদী টার্ম পলিসি নেওয়া উচিত। আচ্ছা, টার্ম লাইফ ইন্স্যুরেন্স থাকার কি কি সুবিধা আছে, মানে কি কি বেনিফিট আমরা পেতে পারি যদি আমার টার্ম লাইফ ইন্স্যুরেন্স থাকে? আমার কথাগুলো যদি আগেও শোনা যায়, উত্তর দেওয়া আছে, তবে টু দ্য পয়েন্ট উত্তর দিচ্ছি। টার্ম লাইফের বেনিফিট কী কী আছে? টার্ম লাইফের বেনিফিট, আমি একটা ইনকাম করি, আমার ইনকামে আমার পরিবার পালিত হচ্ছে। আমার যদি কিছু হয়ে যায়, তাহলে আমার পারিবারিক নিরাপত্তা, আর্থিক নিরাপত্তা, মানুষ তো ইন্স্যুরেন্স কোম্পানি মানুষকে ফিরিয়ে দিতে পারে না, কিন্তু সে যদি উপযুক্ত পরিমাণ বিমা করে যায়, তার পরিবারের জন্য আমরা সেই পয়সাটা, আমরা বলতে আমাদের ইন্স্যুরেন্স কোম্পানি সেই পয়সাটা সেই পরিবারকে দিতে পারে,
যাতে সেই পরিবারের প্রতিটা প্রয়োজনীয় খরচাপাতি সুষ্ঠুভাবে চলতে পারে, সেই পরিবারের ছেলে মেয়েদের শিক্ষা দীক্ষা অন্যান্য খাওয়া পড়া সব কিছু। এটারই টার্ম লাইফ ইন্স্যুরেন্সের মূল উদ্দেশ্য। আর ট্যাক্সের বেনিফিট কিছু রকম আছে? হ্যাঁ, টার্ম লাইফের এই বেনিফিট বলতে ট্যাক্সের বেনিফিট, আমি কিছু ইনকাম ট্যাক্সও প্র্যাকটিস করি, সেই প্রসঙ্গে বলছি। বর্তমান দিনে ট্যাক্স বেনিফিট, প্রিমিয়াম দিয়ে ট্যাক্স বেনিফিট, সেটা আর সেই ধরনের কোনো নেই, কারণ ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে। অন্য ভিডিওতে সেই প্রসঙ্গে বলতে পারি। কিন্তু আর একটা সুবিধা আছে, টার্ম লাইফ পলিসিতে আমার মৃত্যু যদি হয়ে যায়, তারপরে যে 1 কোটি 2 কোটি 3 কোটি যে টাকাটা আমার পরিবার পাচ্ছে, সেই টাকাটা কিন্তু পুরোপুরি ট্যাক্স ফ্রি। সেটা সেকশন আন্ডার 10(10)D এই ধারা অনুযায়ী সেই টাকাটা টোটালি ট্যাক্স ফ্রি আমার পরিবারের কাছে। এই টাকা যে কোনো সংস্থা থেকে টাকা পেতে গেলে ট্যাক্স দিতে হয়, বেশিরভাগ কোম্পানির ক্ষেত্রে। কিন্তু এই মৃত্যুজনিত যে টাকাটা কোম্পানি দিচ্ছে, এটা টোটালি ট্যাক্স ফ্রি, এটা তো বলা যেতেই পারে। আচ্ছা, টার্ম লাইফ ইন্স্যুরেন্স দেওয়ার জন্য মানে যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে সেগুলো কিভাবে গণনা করে? মানে ধরো তার এজ, তার ইনকাম, এই হিসাবে কিভাবে তার কত টাকা হবে প্রিমিয়াম, সেটা কিভাবে গণনা করে? আচ্ছা, এই প্রসঙ্গে বলি, প্রিমিয়ামটা নির্ধারিত হয়, মূল ফ্যাক্টর হচ্ছে বয়স। কারণ ইন্স্যুরেন্স সবসময় বয়স নিয়ে তার প্রিমিয়াম নির্ধারণ করে। যত কম বয়স হবে প্রিমিয়াম তত কম, যত বেশি বয়স হবে প্রিমিয়াম তত বেশি। এর সঙ্গে সঙ্গে আরো 2-1টা কন্ডিশন আছে। ব্যক্তি ধূমপান করেন কিনা, ব্যক্তি ড্রিঙ্কস করেন কিনা, করলে কতটা পরিমাণ, এগুলোর সঙ্গে প্রিমিয়াম সম্পর্কিত। এছাড়া তার হেলথ গ্রাউন্ড, তার কোনো অসুখ আছে কিনা, যেমন একটু আগে বললাম প্রেসার, সুগার, ডায়াবেটিস ইত্যাদি, এইগুলো থাকলে প্রিমিয়ামটা একটু বেড়ে যায়। কারণ সুস্থ মানুষের জন্য বীমা, সুস্থ মানুষের যে প্রিমিয়াম হবে, অসুস্থ মানুষের প্রিমিয়াম একটু বাড়বেই, কারণ এদের মর্টালিটি রেটটা একটু বেশি, এই জন্য প্রিমিয়ামটা বাড়ে। তাহলে মূল কথা হলো বয়সের সঙ্গে প্রিমিয়ামটা নির্ধারিত হয়। টার্ম লাইফ ইন্স্যুরেন্সে রাইডার বলতে কি বোঝায়, আর ওই রাইডারের কি কি প্রয়োজনীয়তা আছে? খুব ভালো প্রশ্ন করেছিস। যে কোনো পলিসিরই রাইডারের বৈশিষ্ট্য থাকে। রাইডারগুলো হচ্ছে, আমরা টার্ম লাইফ পলিসি নিলাম, এটা সাধারণ মৃত্যুজনিত কভারেজ। আমরা যদি এর সঙ্গে অ্যাক্সিডেন্ট রাইডার বা এবি নিই, তাহলে আমার যদি যে পলিসি বিমা গ্রাহক, সে যদি অ্যাক্সিডেন্টে মারা যায়, তাহলে তার নমিনি ডবল টাকা পাবে। মানে 1 কোটি টাকা যদি বিমা মূল বিমাটা থাকতো, সে 2 কোটি টাকা পাবে। আর একটা হয় ডিসেবিলিটি রাইডার, অ্যাক্সিডেন্ট করে মারা যায়নি কিন্তু ডিসেবল হয়ে গেছে, সেক্ষেত্রেও টাকা পাওয়া যায়। এই দুটো রাইডার, আর অনেক রাইডার আছে, ক্রিটিক্যাল ইলনেস রাইডার ইত্যাদি ইত্যাদি। মূল কথা এই দুটো রাইডার, ডবল অ্যাক্সিডেন্ট বেনিফিট রাইডার মানে এবি রাইডার, আর এই ডিসেবিলিটি রাইডার, এই দুটো রাইডার নেওয়া খুবই প্রয়োজন। কারণ কি, আমরা যদি সমীক্ষা করে দেখি, ভারতবর্ষে প্রতি বছর 1,80,000 থেকে প্রায় 2 লক্ষ লোক অ্যাক্সিডেন্টে মারা যায়। তো সেই জন্য এই রাইডারের জন্য খুব একটা বেশি পয়সা দিতে হয় না, রাইডার নেওয়া অবশ্যই উচিত। পরের প্রশ্ন, লেভেল টার্ম, ইনক্রিজিং টার্ম এবং ডিক্রিজিং টার্মের মধ্যে পার্থক্য কোথায়? হ্যাঁ, এই যে টার্ম পলিসি, এগুলো নেওয়ার সময় এই ফ্যাক্টরটা চিন্তা করতে হবে। লেভেল টার্ম, ইনক্রিজিং টার্ম আর ডিক্রিজিং টার্ম। এই যে প্রশ্নটা করলি, প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তর ভরা আছে। কিরকম? লেভেল টার্ম, একই লেভেলে চলছে। মানে আমি আজকে 1 কোটি টাকার বিমা নিয়েছি, এই পুরো টার্ম, আমি হয়তো 30 বছর টার্ম, পুরো সময় ধরে 1 কোটি টাকারই বিমা থাকবে। ইনক্রিজিং টার্ম, ইনক্রিজিং কথার অর্থ কি? ক্রমশ বৃদ্ধি হচ্ছে, বৃদ্ধি হচ্ছে। আমি আজকে 1 কোটি টাকার বিমা নিয়েছি, একটা নির্দিষ্ট সময় পরে এটা একটা নির্দিষ্ট পার্সেন্টেজে বাড়তে বাড়তে যাবে। এটার উদ্দেশ্য, এই কনসেপ্টটার কারণ কি? মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতির ব্যাপার, আজকে যেটা 1 কোটি, 5 বছর পরে এই ভ্যালুটা কমে যাবে, হয়তো ইকুইভ্যালেন্ট উইথ 90 লাখ হবে। এইভাবে কমতে কমতে যাবে। তাই জন্য আমার বিমাও ওই মুদ্রাস্ফীতিকে যাতে বিট করতে পারে, সেই জন্য স্টেপ বাই স্টেপ যাতে বাড়তে পারে, তাই জন্য আমি ইনক্রিজিং টার্ম পলিসিটা নিতে পারি। আর শেষ প্রশ্নটা করেছিলিস ডিক্রিজিং টার্ম। ডিক্রিজিং টার্মটা আবার উল্টোটা, ওটা ইনক্রিজ হচ্ছে, এটা ডিক্রিজ হচ্ছে। এটা কখন নেব? ধর আমি 1 কোটি টাকা মূল্যের বা 50 লক্ষ টাকা মূল্যের একটা ফ্ল্যাট কিনলাম বা বাড়ি কিনলাম লোন করে,
তো আমার ইএমআই যখন শুরু হলো তখন আমার ফ্ল্যাটের মূল্য এই 1 কোটি বা 50 লক্ষের উপরে, দুটো ফ্যাক্টরের উপরে এই ইএমআইটা দিতে হয়, একটা লোনের ইন্টারেস্ট, একটা প্রিন্সিপাল, এই দুটো নিয়ে ইএমআইটা করতে হয়। তাই যে আমি লোন রিপে করছি, তো আমার প্রিন্সিপালটা প্রতি বছর কমে যাচ্ছে। সেই জন্য এই রিডিউসিং টার্ম ইন্স্যুরেন্সে আমি আজকে 1 কোটি টাকা মূল্যের পলিসি নিয়েছি, এরও ওই প্রিমিয়াম ভ্যালুটা রিডিউস করছে, কমে যাচ্ছে। এটা লোনের সঙ্গে প্যারালালে চলে। তাই জন্য যারা বড় অ্যামাউন্টের লোন নেয় কিন্তু খুব বেশি প্রিমিয়াম দিতে পারবে না, তাদের জন্য এটা খুব উপকারী পলিসি। স্বল্প মূল্য তো স্বল্প, অন্যান্য থেকে, অন্য পলিসি থেকে এর প্রিমিয়ামটা আর একটু কম। এই কারণে এগুলো নেয় যারা ওই লোন টোন করে, সেক্ষেত্রে এটা প্রযোজ্য। আচ্ছা, পলিসি আমি কিনে নিলাম, এরপরে কি আমার ধরো যদি আমি আর্থিক সামর্থ্য বাড়ে তখন কি আবার এটা কভারেজ বাড়ানো সম্ভব? সচরাচর এরকম হয় না, তবে আমি যদি ইনক্রিজিং টার্ম পলিসিটা নিতাম, একটু আগে যেটা বললাম, তাহলে তো আমি আমার ইন্স্যুরেন্স কভারেজও বাড়ে। আর একটা, আমার আর্থিক সমৃদ্ধি বাড়ার সঙ্গে সঙ্গে আমি নতুন একটা পলিসি নিতে পারি। এই প্রসঙ্গে বলি, পলিসি আমাকে ইন্স্যুরেন্স কোম্পানি কত অ্যামাউন্টের দেবে সেটা নির্ধারণ করে আমার একটা ক্যালকুলেশনের উপরে, এটাকে বলে HLV, হিউম্যান লাইফ ভ্যালু। আমি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করি, আমি 100 কোটি টাকার ইন্স্যুরেন্স নেবো বলে আমাকে কোম্পানি দেবে না। কারণ কি, বিমা কখনো কাউকে মানে অতিরিক্ত পেতে দেয় না। আমার পক্ষে যতটা প্রয়োজন আমি সেইটুকুই নিতে পারি। এর জন্য একটা ফ্যাক্টর আছে HLV, হিউম্যান লাইফ ভ্যালু। আমার ইনকামের সঙ্গে দেখতে হয় আমার বর্তমান দিনে HLV কত, এর অনেকগুলো ফ্যাক্টর দিয়ে এটা আমরা ক্যালকুলেশন করে বলি, তার উপরে বিমা কোম্পানি বিমা দেয়। তো আমার যদি ভবিষ্যতে ইনকাম বেড়ে যায়, আমি আর একটা নতুন পলিসি নিতে পারি। আর আমি যদি ইনক্রিজিং টার্ম ইন্স্যুরেন্স পলিসি নিয়েই থাকি, তো খানিকটা তো আমার এই উদ্দেশ্য সফল হচ্ছে ওইখানে। মানে আমি যদি চাই আমি 4-5টা টার্ম লাইফ ইন্স্যুরেন্স নিতে পারি? হ্যাঁ, অবশ্যই নিতে পারি, অবশ্যই নিতে পারি। আমার ইনকাম যদি বর্ধিত হয় তাহলে অবশ্যই নিতে পারি। টার্ম লাইফ ইন্স্যুরেন্স কেনার সময় মানুষ কি কি ভুল করে থাকে, সাধারণ কি কি ভুল আমরা দেখতে পারি মোটামুটি? টার্ম লাইফ ইন্স্যুরেন্স কেনার সময় ভুল বলতে, উপযুক্ত মূল্যের বীমা অনেকে নিল না, এটা একটা বড় ভুল। আমার সংসারে আমার অবর্তমানে কত টাকা লাগবে সেটা সুনির্দিষ্টভাবে আমাকে বোঝানো হয়নি বা আমি সিদ্ধান্ত নিতে পারিনি, তার ফলে আন্ডার অ্যামাউন্টে আমার প্রয়োজন 1 কোটি, আমি একটা 25 লক্ষ টাকার টার্ম পলিসি নিয়েছি, এই ধরনের ভুল হয়। আমি সঠিক সংস্থা, যে সংস্থা থেকে বীমা নেব সেই সংস্থাটা সঠিক কিনা সেইটা আমি নির্ধারণ করতে পারিনি, আমি উপযুক্ত রাইডারগুলো চয়েস করিনি বা নিইনি, এই ভুলগুলো করে থাকে। সাধারণত বীমা করার সময় এগুলো দেখে নেওয়া উচিত যে কোম্পানির বিশ্বাসযোগ্যতাটা কতটা আছে, তাদের ক্লেম রেশিও, ডেথ ক্লেম রেশিও কতটা আছে, এগুলো দেখে কোম্পানি নির্ধারণ করা উচিত। আচ্ছা, কেউ কিভাবে নির্ধারণ করবে যে তাদের কতটা কভারেজ প্রয়োজন? কতটা কভারেজ প্রয়োজন, হ্যাঁ, একটু আগে তো আমি HLV বললাম, তবুও সাধারণত আমি যা ইনকাম করি তার 10 থেকে 20 গুণ, মানে বাস্তবিক আমার ইনকাম যদি 10 লাখ টাকা হয়, তাহলে 1 কোটি থেকে 2 কোটি টাকার একটা টার্ম পলিসি নেওয়া খুব উচিত, এইভাবে নির্ধারিত হয়। আর আমার অবর্তমানে আমার সংসারের কত টাকা হলে, আমি নির্ধারণ, একটা শিক্ষিত মানুষ সবসময় এটা ক্যালকুলেশন করে দেখতে পারে, আমি যদি কোনো কারণ না থাকি আমার সংসারে কত টাকা লাগতে পারে। কারণ আমার কিছু হয়ে গেলে ওই টাকাটা বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে রেখে আমার পরিবার যদি সেইগুলোর ইন্টারেস্টে সুস্থভাবে চলতে পারবে কিনা, এটাও চিন্তা করা উচিত। আচ্ছা, টার্ম লাইফ ইন্স্যুরেন্স দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনায় কিভাবে ফিট করে? হ্যাঁ, টার্ম লাইফ ইন্স্যুরেন্স দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনায় ডাইরেক্টলি কোনো ফিট করে না, ইনডাইরেক্টলি করে। কারণ আমি ভবিষ্যতে হয়তো একটা বাড়ি কিনবো, আমি ভবিষ্যতে গাড়ি কিনবো, আমার সন্তানদেরকে উচ্চ শিক্ষা দেব, এইগুলো পরিকল্পনার জন্য আমি বিভিন্ন সেক্টরে অর্থ বিনিয়োগ করছি। কিন্তু মাঝখানে যদি আমিই না থাকি তাহলে সেই পরিকল্পনাগুলো বাস্তব হবে কীভাবে? আমার পরিবার আমার সন্তানদেরকে উপযুক্ত শিক্ষা দেবে কি করে? আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে যাবে, গাড়ি বাড়ি এগুলো হবে কি করে? সেই জন্য আমি যদি প্রথম থেকে একটা বড় অঙ্কের টার্ম লাইফ ইন্স্যুরেন্স নিয়ে
ওই ফ্যাক্টরগুলো নিয়ে আমি উপযুক্ত বিনিয়োগ করে থাকি, তাহলে তো আমার মানসিক শান্তি, মেন্টাল পিস, আমি প্রতিদিন রাত্রে সুস্থভাবে ঘুমোতে পারবো। আমি যদি অসুস্থ হই, আমার আর্থিক দিকটা নিয়ে চিন্তা করতে হবে না। এইটাই বলা যায় আর্থিক বুনিয়াদ হিসাবে। আচ্ছা, কেউ যদি টার্ম লাইফ ইন্স্যুরেন্স নিল ধরো 70 বছর পর্যন্ত, কিন্তু সে বাঁচলো 75 বছর পর্যন্ত, মানে বেশি সময় বাঁচলো, তখন? হ্যাঁ, টার্ম লাইফ ইন্স্যুরেন্স সবসময় দীর্ঘমেয়াদে নেওয়া উচিত। এই জন্য বলি 75 বছর বয়স পর্যন্ত নেওয়া উচিত ছিল। যদি না নিয়ে থাকে তাহলে এগুলো তো গাড়ি ইন্স্যুরেন্সের মতন, গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট হয় বা চুরি হয়ে যায়, তবে আমার যদি কিছু হয়ে যেত, তাহলে আমার ফ্যামিলির নিরাপত্তা স্বরূপ এই টাকাটা পেতাম। আমি জীবিত হয়ে আছি, এখানে কিছু পাওয়ার নেই। তবে কোনো সংস্থা কিছু পলিসি আছে, প্রিমিয়ামটা একটু বেশি হবে। সেই পলিসিগুলো নিলে আফটার টার্ম হয়ে যাওয়ার পরে প্রিমিয়ামের অঙ্কটা ফেরত দেওয়ার ব্যবস্থা আছে। সেগুলো প্রিমিয়াম ব্যাক টার্ম পলিসি বলে আছে। তবে যদি আপনি আরো ভালো যুক্তি বা কভারেজ পান, তাহলে কি আপনি মধ্যবর্তী সময়ে বীমা কোম্পানি পরিবর্তন করতে পারেন? মানে আমি বীমা কোম্পানি কি পরিবর্তন করতে পারি? না, কখনোই না। বীমা কোম্পানি পরিবর্তন করা যায় না। টার্ম পলিসিটা কি? এটা শুধু বীমা। হয়তো 2-4 বছর পর দেখলাম আমি যে পলিসিটা করেছিলাম একটা সংস্থায়, সেই সংস্থা কোনো গুডউইল নেই, বা যে গুডউইল ছিল বর্তমান দিনে সে ঠিক মতন বিহেভ করছে না, বা তার ক্লেমও ঠিক মতন নেই, তাহলে আমি ওই পলিসিটা বন্ধ করে দিতে পারি, তাই নতুন সংস্থায় পলিসি নিতে পারি। কিন্তু ওই পলিসিটা ট্রান্সফার হয়ে আসে না। কিন্তু নতুন করে পলিসি করতে গেলে আমার বয়স বেড়েছে, প্রিমিয়ামটা একটু বাড়তে পারে, আবার নতুন করে আমার মেডিকেল টেস্ট এগুলো হতে পারে। বাজারে তো বিভিন্ন বীমা কোম্পানি আছে, ইন্স্যুরেন্স কোম্পানি। তাহলে একজন মানুষ কিভাবে ডিফারেন্সিয়েট করবে কোন কোম্পানি থেকে আমি টার্ম লাইফ ইন্স্যুরেন্স নেব? ক্রেতা বিক্রেতা, আমি বলতে পারি কোম্পানিগুলো এখানে বিক্রেতা, আমি ক্রেতা। তো প্রথমেই আমি দেখব কোন কোম্পানির গ্রহণযোগ্যতা কতটা। আমরা ভারতবর্ষে বাস করি, অনেকদিন আগে বিভিন্ন বীমা কোম্পানি, প্রাইভেট বীমা কোম্পানি আমাদের দেশে এসেছে, সরকারি বীমা সংস্থাও আছে। আমি এখানে কোনো বীমা কোম্পানির নাম বলতে পারি না, যদিও আমি একটা বীমা কোম্পানির চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার সুদীর্ঘ কাল ধরে আছি, তবুও সেই সংস্থার নাম আমি বলছি না। কিন্তু মানুষকে বিচার করতে হবে কোন সংস্থার বিশ্বাসযোগ্যতা কতটা। দ্বিতীয়ত, ডেথ ক্লেম রেশিও কতটা। ডেথ ক্লেম রেশিও দেখতে গিয়েও অনেক মানুষ ঠকে যায় বলছি এই কারণে, অনেক কোম্পানি আছে আফটার ডেথ সঠিক টাকা না দিয়ে আন্ডার টেবিল তারা সেইগুলো মিটিয়ে নেয় বিভিন্নভাবে, সেই পার্টির সঙ্গে কথা বলে। সেইগুলো কিন্তু ক্লেম রেশিওতে সঠিক জায়গায় আসে না, সেগুলোকে ক্লেম রেশিওতে পজিটিভই দেখা হয়। তাই জন্য সবসময় ডেথ ক্লেম রেশিওতেও সঠিক তথ্য পাওয়া যায় না। তবু এগুলো দেখতে হবে পলিসি করার সময়। আচ্ছা, প্রথমবারের মতো টার্ম লাইফ ইন্স্যুরেন্স কিনলে কোন বিষয়গুলিকে আমি ঠিকভাবে নজরে রেখে তারপরে কিনব? হ্যাঁ, তো প্রথমবার কোনো ক্রেতাই বলি বা পলিসি প্রসপেক্টিভ ব্যক্তি বলি বা বীমা গ্রাহকই বলি, যখন টার্ম লাইফ ইন্স্যুরেন্স কিনবেন তখন তাদের 2-3টি বৈশিষ্ট্য তো মনে রাখতেই হবে। সবসময় পলিসিটাকে দীর্ঘমেয়াদী জন্য নিতে হবে এবং উপযুক্ত পরিমাণ হাই ভ্যালু পলিসি নিতে হবে। সংস্থাটা যে সংস্থা থেকে পলিসিগুলো নেবে সেই সংস্থার জন্য উপযুক্ত হয়, বিশ্বাসযোগ্যতা থাকে। তৃতীয়ত, ওই উপযুক্ত রাইডারগুলো নিয়ে পলিসি নিতে হবে। এই 3টে জিনিস সাধারণত খেয়াল রাখতে হবে। আচ্ছা, আপনারা আমাদের পুরো পডকাস্টটা শুনলেন, মানে কোয়েশ্চেন অ্যান্সার রাউন্ড সবকিছু শুনলেন। তো এখান থেকে বুঝতে পারলেন একটা পলিসি, টার্ম লাইফ ইন্স্যুরেন্স কতটা ইম্পর্টেন্ট। আর এরপরেও আমরা এরকম আরো ভিডিও আনবো বিভিন্ন পলিসির ওপর, বিভিন্ন সেক্টরের ওপর। তো তার জন্য আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ। আর যদি কোনো প্রশ্ন থাকে আপনি অবশ্যই আমার কমেন্টে লিখুন। আর বাবার নাম্বার হচ্ছে 9330977036। আবার বলছি 9330977036। অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন সব রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের জন্য। থ্যাংক ইউ। নমস্কার।